সে যায়। ভালোই হয়েছে এটা কোনো পলিটিক্যাল কনস্পিরেসি নয়, আপনাদের কাজটা সহজ হয়ে গেল। কাজটা সহজ হয়নি মন্ত্রীবাবু, কাজটা অনেক জটিল হয়ে গেছে। কি জানেন এই মহিলা সম্পর্কে? কোথা থেকে এসেছে, কি কারণে? শুধু আমি ওর নাম জানতাম, কমলা। রেকর্ড চেক করার সময় ওই আমাকে বলেছিল, এছাড়া আমি কিছুই জানি না। স্যার ওই পার্সে কোনো আইডি তো কিছু ছিল না। বাসের টিকিট পেয়েছি, পিম্পড়িওয়াড়া থেকে SPJK হসপিটাল আসা যাওয়ার। পিঁপড়িওয়াড়া, এ তো স্যার মালাডে। তাহলে অভিজিৎ, এই মহিলা ওই জায়গারই যে নামটা বলছে, মালাড। কারা আপনারা? কমলাকে খুঁজছেন কেন? ওর স্বামীর মতো ওকেও তুলে নিয়ে যাবেন নাকি? তুলে নিয়ে যাব? তার মানে? মানেটা আমি বলছি আপনাকে। ছোট, যা সবাইকে ডেকে নিয়ে আয়। ছোট, রাজু, বাপ্পু, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি আমি এদিকে পুলিশকে ফোন করব আর তোমাদের দুজনকে নিয়ে। পুলিশকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমরা সিআইডি থেকে আসছি। আমরা কমলা আর ওর বাচ্চা সম্পর্কে জানতে এসেছি। আচ্ছা, ওর বাচ্চা হারিয়ে গেছে না? হারিয়ে গেছে? স্যার, কমলার ছেলে হারিয়ে যায়নি। আরে ওই হতভাগীর তো মৃত বাচ্চা জন্মেছিল। কি কমলা বলেনি আপনাদেরকে? না মানে আপনি একটু আগেই বলছিলেন যে ওর স্বামী উধাও হয়ে গেছে। আচ্ছা, উনি কি উধাও হয়ে গেছেন? খুবই পোড়া কপাল স্যার কমলার। ও কিন্তু কমলা কোথায়? আপনারা ওকে জেলে পাঠাননি তো? আরে বলুন না। কমলা মারা গেছে। কি? ম্যাম, নিজেকে সামলান। ভাই, কমলার হাতে বন্দুক ছিল না, গুলির কারণেও মরেনি। ওর হাতে বোম ছিল, বোম। বোম? হ্যাঁ। স্যার আপনি কি বলছেন? ও নিজের হাতে বন্দুক চালিয়েছে? না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, আসলে কি অভিজিৎ, ওই দেশি বন্দুক ওয়ান শাটার যা থাকে না, সেগুলো একরকম ভাবে তৈরি হয় না, কারণ মানুষ হাতে ওটা বানায়, তাই না? এরা ওই স্ক্রু, স্প্রিং এসব মেকানিজম ছাড়াই ওরা বানায়। যারা বানায় তাদের একটাই লক্ষ্য থাকে যে বুলেটটা এখান থেকে বেরোলো আর সামনে যে থাকলো তার গায়ে লাগলো, ব্যাস, ঠিক আছে? কিন্তু অনেক সময় এটা উল্টে যায়, অনেক সময় এগুলো হাতেই ফেটে যায়, কালী পুজোর বাজির মতো। ঠিক। হ্যাঁ, তো এটাই হয়েছে ওর সঙ্গে। দেখো দেখো, আমি বলছি, এই যে দেশি বন্দুকটা দেখছো, এটা আসলে বানানোই হয়েছিল ফাটার জন্য, এক ধরনের বোম বলতে পারো। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এর এই ব্যারেলটাকে ভালো করে দেখো। দেখো, এই ব্যারেলটাকে কোনোভাবে সামনের দিকে লোহার টুকরো ঝেলে দিয়ে সিল করে দেওয়া হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? আমি তোমায় বুঝিয়ে বলছি যে কিভাবে এটা ঘটেছিল। এইখানে দেখো, কমলা ট্রিগার টিপেছিল, গুলিটা বেরিয়েছিল, কিন্তু যেহেতু ব্যারেলটা সামনের দিকে ব্লক ছিল, গুলিটা ফিরে আসে আর ফেটে যায়। মানে গুলিটা ফেরত আসে, সেলের বারুদে ঘষা লাগে আর ওটা ফেটে যায়। এক্স্যাক্টলি এরকমটাই হয়েছে। আর দেখো, এই বন্দুকের এই টুকরোগুলো, এগুলো শরীর থেকে পাওয়া গেছে। এত বড় একটা প্ল্যানিং একজন মহিলাকে মারার জন্য। আরো একটা ব্যাপার জানা গেছে অভিজিৎ, সেটা হলো এই দেশি বন্দুকটা এই ট্রিগার এরকম ভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এতে একটু প্রেসার পড়া মাত্রই গুলি ফায়ার হয়ে যায়। তাই ও যদি বন্দুক নাও চালাতো আর এই ট্রিগারটাকে সামান্য টাচও করতো, তাহলে সেই টাচের প্রেসারে এই বন্দুকটা ব্লাস্ট হয়ে যেত, যেটা আসলে হয়েছে। মাই গড! তো কমলা ওখানে গিয়েছিল অন্য কাউকে মারার জন্য, আর ওই বেচারি জানতোই না যে নিজের মৃত্যুর অস্ত্র হাতে নিয়েও ঘুরছে।
বেশ, এবার জানতে হবে কমলা ওই বন্দুকটা কিনেছিল নাকি কেউ দিয়েছিল ওকে। ও, কমলা যখন 3 মাসের প্রেগনেন্ট ছিল তখনই এখানে এসেছিল বিরাজের সঙ্গে। ওই সোনালি আছে না, ওর পাশের ঘরে থাকতো। বিরাজ ছেলেটা খুব ভালো, কমলার খুব খেয়াল রাখতো যাতে ওর আর ওর বাচ্চার কোনো সমস্যা না হয়। কিন্তু এত কিছু করার পরেও ওই মেয়েটা কমলার বাচ্চা মৃত প্রসব হয়েছিল। এইসব তো ও বিশ্বাসই করতে পারছিল না। কমলা বেচারি কাঁদছিল, খুব কাঁদছিল, আর কাঁদতে কাঁদতে একটাই কথা বলছিল, আমি বাচ্চার গলা শুনেছি, আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনেছি, এমনটা হতেই পারে না। ও মানতে চাইছিল না যে ও মৃত বাচ্চা জন্ম দিয়েছে, আর মানবেই বা কি করে? মা তো ওর সাথে আপনার কথা হয়েছিল? না, সেদিনকের পর থেকে ওরা কমলা আর বিরাজ বস্তিতে তো ওদের দেখেই নি। বাস ধরে হসপিটাল, আর হসপিটাল থেকে বস্তি, এইভাবেই চলছিল। ওই ওই সোনালি কোথায়? হয়তো ও কিছু বলতে পারবে। ও তো বাপের বাড়ি গেছে, মায়ের কাছে। 1 মিনিট। আচ্ছা, ওই কমলার স্বামী বিরাজ ও কোথায় এখন? আঙ্কেল আমি জানি। আঙ্কেল আঙ্কেল বলটা দাও। গাড়ির নাম্বারটা দেখেছিলে তুমি? নাম্বার প্লেটই তো ছিল না। আচ্ছা, কবে উঠিয়ে নিয়ে গেছিল বিরাজকে ওরা? 2 সপ্তাহ আগে। আচ্ছা, আপনি বলছিলেন যে কমলা আর ওর স্বামী বিরাজ এরা দুজনে হসপিটালে যেত রোজ? হ্যাঁ স্যার, দুজনই যেত। অদ্ভুত ব্যাপার। উনি বলছেন যে কমলা আর ওর স্বামী রোজ হসপিটালে যেত, আর হসপিটালের লোকেরা বলছে যে ওরা জানেই না বিরাজকে। ওই ডাক্তার কি মিথ্যে কথা বলছে নাকি? স্যার, বিরাজের কিডন্যাপ হওয়া আর তারপর কমলার মার্ডার, এইসব কিছু এতটা সোজা নয় যেরকম আমাদের মনে হচ্ছে। সুধা দেবী, আপনি আমাদের কমলার বাড়িতে নিয়ে যেতে পারবেন? কি ভেবেছিলি তুই? তুই পালিয়ে পার পেয়ে যাবি? হ্যাঁ, চল ওঠ, চল। এই, কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। হ্যাঁ, দাঁড়া। এই, কোথায় যাচ্ছিস? স্যার, দাঁড়া এখানে। আরে লাগেনি তো? আমি ঠিক আছি স্যার। স্যার, আপনি বলুন স্যার, আপনার কি ইনফরমেশন চাই? দেশি বন্দুক বানায় এমন কাউকে চিনিস তুই? পিঁপড়িওয়াড়া বা তার আশেপাশে? হ্যাঁ স্যার, একজন লোক আছে যে আগে দেশি বন্দুক বানাতো। জানি না স্যার এখন আর বানায় কি না, কারণ অনেক দিন তো হয়ে গেছে। কিন্তু এখনো স্যার ও ওখানেই থাকে স্যার। অমৃত ভাই নাম ওর স্যার। কি বললি তুই? অমৃত ভাই? হ্যাঁ স্যার। তুই ওর ঠিকানা জানিস? হ্যাঁ স্যার, পিঁপড়িওয়াড়াতে 2য় গলিতে 3য় বাড়িটা ওর স্যার। পাবলিক টয়লেটের সামনে স্যার। এই, হাত উপরে, কেউ নড়বে না। তোদের মধ্যে অমৃত কে? আমি স্যার। তুই অমৃত? হ্যাঁ স্যার, আমাকে মারবেন না, আমি কিছু করিনি। আমি অনেকদিন আগে কাজ ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। কি বললি তুই? ওই কাজ তুই অনেকদিন আগে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কি কাজ? ওই বন্দুক বানানোর? হ্যাঁ স্যার। স্যার, আমি অনেকদিন আগে বন্দুক তৈরি করে বিক্রি করতাম,
কিন্তু একবার দাঙ্গায় যখন আমার বাচ্চাটা মারা গেল, তখন বুঝতে পারলাম যে আমার তৈরি বন্দুক দিয়ে জানি না কত নির্দোষ লোক মরেছে। তবে থেকে আমি সেই সব কাজ ছেড়ে দিয়েছি স্যার। সত্যি বলছিস? আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি স্যার। এই মহিলা এখানে এসেছিল? হ্যাঁ, এসেছিল স্যার, এসেছিল কি করতে এসেছিল? বন্দুক কেনার জন্য। কিন্তু আমি ওকে বন্দুক দিইনি। আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে বন্দুক দিইনি স্যার। আচ্ছা, স্যার এই কথাটা তো এখানে এসেই থেমে গেল। সেটাই তো। যদি কমলাকেও বন্দুক না দিয়ে থাকে, তাহলে ও বন্দুকটা পেল কোথায়? এইটাই কমলার বাড়ি। ঠিক আছে, একটা রিকোয়েস্ট করব, যখনই সোনালি ওর বাপের বাড়ি থেকে ফিরে আসবে আপনি প্লিজ ওকে আমাদের কাছে নিয়ে আসবেন। হয়তো কমলার ব্যাপারে ও কিছু জানে। হ্যাঁ, নিয়ে আসবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তালা ওর বাচ্চার জন্য এক একটা জিনিস গুছিয়ে রেখে দিয়েছিল স্যার। ওর মনে হচ্ছিল যে ওর সন্তান বেঁচে আছে, আর ডাক্তার ওকে মিথ্যে কথা বলেছে। মার্চ ক্যালেন্ডার মার্চ মাস পর্যন্ত উল্টানো হয়েছে। মনে হচ্ছে এই 2 মাসে কেউ আসেইনি এখানে ক্যালেন্ডার উল্টানোর জন্য। মার্চের 20 তারিখ। রবি, যদি আমার ভুল না হয় তো কমলার ডেলিভারি ডেট মার্চের 20 তারিখে ছিল না? স্যার হ্যাঁ? এদিকে আসুন। স্যার এই দেখুন, এইসব কেন? কিন্তু কমলা তো, তার মানে আমরা যেগুলো ভাবছিলাম সবকিছু ভুল ছিল। স্পোর্টস কমপ্লেক্সের ইনোগ্রেশনে মিনিস্টার মুকেশ আর ওনার মেয়ের সঙ্গে নিজের পার্টিতে উৎসাহ দিতে দেখা যায় মিনিস্টার মুকেশকে। স্যার এতক্ষণ আমাদের মনে হচ্ছিল কমলা ডক্টর সুদীপকে মারতে চায়, কারণ ওর মনে হয়েছিল ডক্টর সুদীপ ওর বাচ্চাকে চুরি করেছে, আর উনি মিথ্যে কথা বলেছেন যে ওর মৃত বাচ্চা প্রসব হয়েছে। কিন্তু স্যার এই ফাইলটা তো পুরো কেসটাই পাল্টে দিল। আমি ভাবছিলাম কমলা ডক্টর সুদীপকে মারতে চেয়েছিল, কিন্তু কমলা মারতে চেয়েছিল মিনিস্টার মুকেশকে। বুঝেছ? তার মানে স্যার এই কমলার বাচ্চার এসপি জেকে হসপিটাল আর মিনিস্টার মুকেশ, এদের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক রয়েছে স্যার। আমাদের আগে এটা জানতে হবে স্যার যে কমলার ডেলিভারি কোন হসপিটালে হয়েছিল, আর বাচ্চা বেঁচে আছে কি না। আর কমলা অ্যাকচুয়ালি মারতে কাকে চেয়েছিল, ডাক্তার নাকি মিনিস্টারকে? আর তাছাড়া কমলাকে কে ওই গানটা দিয়েছিল, দেশি বন্দুক? স্যার আমি খোঁজরদের বলেছি কমলা ওই বন্দুক কোথা থেকে পেয়েছিল সেটা খোঁজ নিতে। স্যার আমাদের আর একটা জিনিস জানতে হবে স্যার, এই কমলার স্বামী বিরাজকে কে কিডন্যাপ করেছিল? স্যার এরকম নয় তো যে ও কিছু জেনে গেছিল, কোনো গুপ্ত খবর? হতে পারে। একটা কাজ করি আমরা, বিরাজের ফটো সারা শহরে ছড়িয়ে দিতে হবে। আর অভিজিৎ, তুমি গিয়ে মন্ত্রী মুকেশের সঙ্গে দেখা করো। আপনাদের ওই একই কথা কতবার বলতে হবে অফিসার? আমি আমার জীবনে এই মহিলাকে কোনোদিন দেখিনি, আর আর তার সাথে আমার কি সম্পর্ক হতে পারে? আপনারা বোঝবার চেষ্টা করছেন না কেন? হ্যাঁ,
পিসিবির একটা অ্যাপয়েন্টমেন্ট আছে না? না না, কাল নয়, আজ। ঠিক আছে, সময় মতো চলে যাব। আই এম সরি, এখন আমাকে যেতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। আর আপনারাও। পিসিবি। আচ্ছা, এই মিনিস্টার ফোনে এটাই বলছিল না? হ্যাঁ স্যার, ওদের ওই পার্টিতে কিছু থাকবে, ওদের জানি না ওদের কনভেনশন। আমি পড়েছি পিসিবি। পিসিবি, এই যে নিউমোককাল কনজুগেট ভ্যাকসিন, নিউবর্ন বেবিদের এই ভ্যাকসিনটা দেওয়া হয়। নিউবর্ন বেবিস মানে মন্ত্রী মশাইয়ের মেয়ে? না না না, মিনিস্টারের নয়, মিনিস্টারের মেয়ের মেয়েকে। কিছুদিন আগেই আমি পড়েছিলাম ওনার মেয়ের ডেলিভারি হয়েছে। বাবা আমি রেডি। চল মা। আপনারা এখনো যাননি? না স্যার, চলেই যাচ্ছিলাম, বেবিকে দেখার জন্য আসলাম। ওকেই ভ্যাকসিন দিতে নিয়ে যাচ্ছেন না স্যার? নাতি না নাতনি? স্যার ও এসপিজেকে হসপিটালে জন্ম নিয়েছে, তাই না? অবশ্যই পঙ্কজ, কি বলছো তুমি? সেই জন্যই তো উনি গিয়েছিলেন উদ্বোধন করার জন্য, তাই না স্যার? হ্যাঁ তো। না কিছু না স্যার, এমনিই বললাম। আচ্ছা স্যার, ওর বার্থডে কবে? পঙ্কজ, এই পিসিবি ভ্যাকসিন বাচ্চার জন্মানোর 2 মাস পরে দেওয়া হয়, তো সেই হিসেবে দেখতে গেলে ওর জন্মদিন মার্চেই হবে, রাইট স্যার? বেশি চালাকি করবার চেষ্টা করবেন না। এরপরেও কিছু জানতে চাইলে ওয়ারেন্ট নিয়ে আসুন। এখন এখান থেকে যাবেন নাকি? না, চলে যাচ্ছি স্যার, কিন্তু আবার ফিরে আসবো ওয়ারেন্ট সঙ্গে নিয়ে। স্যার, আমাদের সন্দেহ একদম সঠিক। এসপিজেকে মেমোরিয়াল হসপিটাল, কমলার বাচ্চার মিনিস্টার মুকেশ, এই 3 জনের কানেকশন রয়েছে। মিনিস্টার মুকেশের মেয়ে ওই হসপিটালে অ্যাডমিট হয়েছিল মার্চে। ওই হসপিটালেই? ইয়েস স্যার, আর শুধু তাই নয়, ওদের ডেলিভারির ডেটও একদম সেম। কমলারও যা, আর মিনিস্টার মুকেশের মেয়েরও সেম, 20শে মার্চ। কি? আচ্ছা স্যার, এটা নয় তো যে কমলার বদলে এই মরা বাচ্চা মিনিস্টারের মেয়ে জন্ম দিয়েছিল? আর হসপিটালের লোক মরা বাচ্চা কমলাকে দেয়, আর কমলার বাচ্চাকে মিনিস্টারের মেয়েকে দেয়। কিন্তু স্যার, আগে এটা প্রমাণ করতে হবে যে এই কমলা ওখানে এসপিজেকে হসপিটালে অ্যাডমিট ছিল। স্যার, যদি কমলা ওই হসপিটালে গিয়ে থাকে তাহলে সিসিটিভি ফুটেজে দেখা যাবে। আপনি বললে আমি 20 তারিখের ফুটেজটা চেয়ে নেব। চেয়ে নাও সিসিটিভি ফুটেজ। স্যার, ডক্টর সুদীপ আর ওনার স্ত্রী। হ্যালো স্যার। কি ব্যাপার, আপনারা এখানে? স্যার, এর মধ্যে গত 3 মাসের সিসিটিভির ফুটেজ রয়েছে। আমরা কোনো মতেই আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট হতে দিতে পারি না স্যার। আমাদের 10 বছরের পরিশ্রম আছে স্যার, প্লিজ। স্যার, সেই জন্যই আমরা সবকিছু ক্লিয়ার করতে চাইছিলাম, আপনারা নিজে চেক করে নিন স্যার। তাহলে এর মধ্যে সেই দিনেরও ফুটেজ রয়েছে যেদিন মিনিস্টার মুকেশের মেয়ে অ্যাডমিট হয়েছিল 20শে মার্চে? নিশ্চয়ই থাকবে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ স্যার। যদি এরা কিছু নাই করে স্যার, তাহলে আমাদের এই ফুটেজ দেওয়ার জন্য এত উদ্গ্রীব হলো কেন? হ্যাঁ স্যার, বারবার বলছে ফুটেজ চেক করে নিন, ফুটেজ চেক করে নিন। হ্যাঁ, ফুটেজ তো আমরা দেখবই। ফেডরিক, এই ফুটেজের প্রত্যেকটা ফ্রেম চেক করো, প্রত্যেকটা ফ্রেম। ইয়েস স্যার। পুরবি, নিউজ পেপারে যতগুলো আর্টিকেল আছে না, খুব ভালো করে চেক করো। দেখো কিছু না কিছু তো নিশ্চয়ই ওখানে আছে, না হলে কমলা এই আর্টিকেল নিজের কাছে রাখতো না।
স্যার আমি পুরো ফুটেজটা এ মাথা থেকে ও মাথা দেখেছি। কমলা না হসপিটালে এসেছিল না বেরিয়েছিল। 20 মার্চের তো নয়, এমনকি অন্য কোনো দিনেও নয়। তার মানে হলো ডক্টর সুদীপ আর ওনার ওয়াইফ সত্যি বলছেন? কমলা হসপিটালে আসেওনি আর যায়ওনি, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? স্যার 20 মার্চ হসপিটালে প্রেগনেন্ট মহিলা ছিল, 2 জন প্রেগনেন্ট মহিলা ছিল, একজন ইনি আর দ্বিতীয়জন ইনি, মিনিস্টারের মেয়ে। আচ্ছা, কোথাও ফুটেজের সঙ্গে কোনো কারচুপি করা হয়েছে কি? না স্যার, ফুটেজ একদম অরিজিনাল, কন্টিনিউয়াস। কিন্তু এগুলো তো লবি আর করিডোরের ছবি। আচ্ছা, এমনটা নয় তো কমলাকে অন্য রাস্তা দিয়ে হসপিটালে আনা হয়েছিল? হতে পারে, এই জন্যই ওরা নিজেরা এসেছিল এই ফুটেজ দেওয়ার জন্য। এই যে মিনিস্টারের মেয়ে কম্বল গায়ে দিয়ে এসেছে, তাও আবার এই গরমে। সত্যি লুকোনোর জন্য স্যার। সত্যি লুকোনোর জন্য? কিরকম সত্যি? স্যার এই দেখুন, এই ছবিটা দেখুন। স্পোর্টস কমপ্লেক্স ইনগ্রেশনের ছবি এগুলো? হ্যাঁ স্যার, আমি যখন এই ছবিটা আবার চেক করলাম তখন আমার নজরে এটা ডেটে গেল 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারি মানে ডেলিভারির ঠিক 20 দিন আগে? এক্স্যাক্টলি স্যার। স্যার, মিনিস্টারের মেয়ে জানতো না এই ছবিটা তোলা হচ্ছে, আর সত্যিটা বেরিয়ে এলো। হ্যাঁ, এ তো দেখতে পাচ্ছি মিনিস্টারের মেয়ের পেট একেবারে সমান, প্রেগন্যান্ট হতেই পারে না। হ্যাঁ স্যার, 8 মাসে এইরকম ফ্ল্যাট স্টমাক হওয়া ইম্পসিবল। কিন্তু স্যার, ওনার বাড়িতে যে বাচ্চাটাকে দেখলাম সেই বাচ্চাটা কার স্যার? ওই বাচ্চাটা কমলার হতে পারে অভিজিৎ, বাচ্চাটা কমলার। মিনিস্টার আর সুদীপ মিলে কমলার বাচ্চাটাকে সেদিন চুরি করেছিল, আর হয়তো সেই কারণে কমলা ওদের দুজনকে মারতে চেয়েছিল। না, সে কি করে হয়? এখনো পর্যন্ত আপনাদের ঠিক মতো ধন্যবাদ জানানোই হয়নি। এই তো বসুন, বসুন এখানে, আসছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি আবার? স্যার, আপনি ওয়ারেন্ট চেয়েছিলেন না, এই নিন। একটা কথা বলুন মিনিস্টার, যখন আপনার মেয়ে মার্চে প্রেগনেন্ট ছিলই না, তাহলে 20শে মার্চ ওর ডেলিভারি কি করে হয়? আরে ডক্টর, আপনাদের তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরকম মিরাকেল আপনি কি করে করতে পারলেন ডক্টর? হ্যাঁ, এবার আপনারা সত্যি বলবেন নাকি? স্যার, এনাদের প্লিজ সত্যি সত্যি সব কিছু বলে দিন, না হলে এনারা আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট করে দেবেন। প্লিজ স্যার। দেখুন, ওই বাচ্চাটা আমার মেয়েরই, কিন্তু আমার মেয়ে এই বাচ্চাটার মা নয়। হ্যাঁ, তার মানেটা কি? দেখুন, একটা মেডিকেল কমপ্লিকেশনের কারণে মিনিস্টার স্যারের মেয়ে ন্যাচারালভাবে মা হতে পারছিলেন না, সেই জন্য আমরা অন্য একজন মহিলার সাহায্য নিয়েছিলাম। মানে সারোগেট মাদার? আগে হ্যাঁ, আমরা সবকিছু লিগালি করেছি, আমরা কোনো ভুল কাজ করিনি আমরা। তাহলে এই কথাটা আপনি আমাদের অনেক আগেই বলে দিতে পারতেন। লুকোনোর কি প্রয়োজন ছিল? কারণ আপনারা পলিটিক্সটা বোঝেন না। এই কথাটা যদি অপোজিশন জানতে পারে, তাহলে অপোজিশন নানাভাবে এই কথাটা আমার বিরুদ্ধে চালাবার চেষ্টা করবে। সেই জন্য আমরা এই ব্যাপারটাকে এখনো সিক্রেট রেখেছি। যদি আপনি চান, আমরা আপনাকে ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে পারি, আপনারা নিজেরাই গিয়ে। না, ডিএনএ টেস্টের কোনো দরকার নেই। মানসী, স্যার, ইনি? ও হচ্ছে সারোগেট মাদার, যে মিনিস্টার স্যারের মেয়ের বাচ্চাকে জন্ম দিয়েছে। আর আমি ওর পুরো দায়িত্ব নিয়ে রেখেছি, তার সমস্ত প্রয়োজন মেটাই। আপনারা যা জানতে চান সেটা ওকে জিজ্ঞেস করুন। দেখুন স্যার, কমলা আর ওর বাচ্চার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্যার আসুন। আপনি এখানে?
হঠাৎ কি মনে করে? আপনি বলেছিলেন না সোনালি ফিরে এলে ওকে এখানে নিয়ে আসতে। এই যে সোনালি। আপনি বলতে পারবেন কমলাকে বন্দুক কে দিয়েছিল? এটা নিন, অমৃত ভাই পাঠিয়েছে। আমার তো খুব ভয় লাগছিল সাহেব। আমি বলেছিলাম কমলাকে যে রেগে গিয়ে ভুলভাল কিছু করিস না, আর ও বলেছিল ও সেরকম কিচ্ছু করবে না, বন্দুকটা শুধু ভয় দেখানোর জন্য নিয়েছিল। আমার তো খুব ভয় লেগেছিল সাহেব। তাও আর দেখুন কমলার কি হয়ে গেল। নিজেকে সামলান। অমৃত ভাই আবার মিথ্যে বলতে পারে? স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি স্যার। চুপ করো। কেউ তোমার লোককে দেখেছে ওই কমলাকে বন্দুক দিতে? আরো বলেছেও অমৃতদা দিয়েছে। স্যার আমি সত্যি বলছি, আমার নাম নিয়ে কেউ মিথ্যে কথা বলেছে আপনাকে। মিথ্যে কথা তুই আমাদের আমি বলেছিস। বলতে পারি আপনাকে যে ওই বন্দুকটা কে তৈরি করেছে। ঠিক আছে পঙ্কজ, ফরেন্সিকে গিয়ে ওই বন্দুকটা নিয়ে এসো। কি শুকছিস? স্যার বন্দুক তৈরি করা কারিগরদের তেলের নিজস্ব পছন্দ রয়েছে, যেটা ওই বন্দুকে লাগানো হয়। কেউ সর্ষের তেল লাগায় তো কেউ এটা কি করে সম্ভব? কি হলো? হ্যাঁ, আরে কি হয়েছে বল না। স্যার এটা তো আমার তৈরি করা বন্দুক। কি? স্যার কিন্তু আমাকে বিশ্বাস করুন, আমি ওই মহিলাকে এই বন্দুক দিইনি। আমি তো এই বন্দুকটাকে অন্য বন্দুকগুলোর সঙ্গে কাপড় মুড়িয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। আর স্যার আমি সত্যি বলছি, আলমারিতে তালা দেওয়া ছিল স্যার। তাহলে এই বন্দুকটা তালা ভেঙে নিজে বেরিয়ে এসছে? এটাই তো বুঝতে পারছি না স্যার। তুই যখন দিসনি তাহলে কে দিয়েছে? হ্যাঁ, এই দাঁড়া। কি তুই? স্যার গুলি করবেন না স্যার। চল স্যার, স্যার আমাকে মারবেন না। তুই দিয়েছিলি? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন স্যার, এটা করার জন্য টাকা দিয়েছিল স্যার, বন্দুকের নল জম করার জন্য স্যার। কি? টাকাকে দিয়েছিল স্যার? এটা আপনারা আমায় জিজ্ঞেস করছেন? তার মানে মানে স্যার আপনারাই তোর পোস্টার চারিদিকে লাগিয়ে রেখেছেন। পোস্টার? আমরা? হ্যাঁ স্যার, কার? বিরাজের। ওর পোস্টার তো পুরো শহরে ছড়িয়ে আছে স্যার। স্যার ওই আমাকে বলেছিল বন্দুকটা যেন হাতেই ফেটে যায় স্যার। তার মানে স্যার এই সব কিছুর পিছনে বিরাজেরই হাত রয়েছে। হ্যাঁ অভিজিৎ, ওই নিশ্চয়ই। এক মিনিট কি হচ্ছে এখানে? হ্যাঁ স্যার এই ব্যক্তি আমার না স্বামী। স্যার, ও মিথ্যে কথা বলছে, একদম মিথ্যে কথা বলছে। ও আমার পর কন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছে। স্যার 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে। মিথ্যেবাদী সব কটা। স্যার এরা দুজনেই মিথ্যে বলছে। তোমাদের সাহস হলো কি করে আমার স্বামীকে তোমাদের স্বামী বলার? ও আমার স্বামী অনুজ। আর বেশি কথা বলেছো তো তোমাদের আমি ছাড়বো না, বলে দিচ্ছি। তুমি জানো না আমি কে? হ্যাঁ, একে আমার স্বামীকে নিজের স্বামী বলছি। চলছে, এটা সিআইডি ব্যুরো, তোমাদের বাড়ি নয়। আমরা একটা খুঁজে পাচ্ছি না, আর এখানে একজনের পেছনে এতগুলো। আমি তো পেয়েছি, কিন্তু ও একা এতজনকে সামলায় কি করে? আরে আমি তো একজনকে সামলাতেই হিমশিম খাচ্ছি। 17 জন মহিলা আছে স্যার। এদের সবার স্বামীর নাম আলাদা আলাদা, কিন্তু লোক একটাই, বিরাজ। তার মানে একই স্টোরি, বিয়ে, প্রেগনেন্সি, মৃত বাচ্চা হওয়া, আর তারপর
উধাও। এই বিরাজের স্ত্রী বেচারি কমলা ওর বাচ্চার জন্য কার কার সাথে না লড়াই করেছে। ও কি জানতো ওর স্বামী বিরাজই পুরো র্যাকেটের সাথে জড়িত? কিন্তু স্যার এই এই র্যাকেটটা আসলে কি? নিউ বর্ন বেবি ট্রাফিকিং। সদ্যজাত বাচ্চা নিয়ে এরা ট্রাফিকিং করে। নতুন নতুন বাচ্চা জন্ম নেওয়ার পরে ওদেরকে বিক্রি করা হয়, কেনা হয় তাদের কাছে যাদের বাচ্চা হয়নি, অনেক মোটা টাকায়। কিন্তু স্যার এই পুরো গেম বিরাজ একা তো খেলতে পারবে না স্যার। এই গেমটা কেউ ওকে দিয়েই খেলাচ্ছে। হ্যালো, সিআইডি ব্যুরো। কি হচ্ছে এসব? হ্যাঁ, কি করছো তোমরা? স্যার বলো। শহর জুড়ে আমার জামাইবাবুর ছবি কেন লাগানো আছে? উনি কোনো চোর নন। কি করেছেন উনি? ওই বিরাজ তোমার জামাইবাবু? আর নয় তো কি, ওনার নাম বিরাজ নয়, ওনার নাম অভিষেক। সে এখন কোথায়? 1-2 দিনের মধ্যে আমার দিদির বাচ্চা হতে চলেছে, তাহলে ওর সাথেই আছে। তাহলে তোমার দিদি আর তোমার জামাইবাবু তারা এখন কোথায় আছে? নাসিকে। আর কোথায় থাকবে? নাসিক। এই তো এই তো পৌঁছে গেছি। চলো চলো। আরে এখানে নয় দাদা, হসপিটালের পেছনে একটা ছোট্ট বিল্ডিং আছে সেখানে। হাসপাতালের গেট তো এটাই। আরে না না, ওখানে হসপিটালের একটা নতুন উইং খুলেছে। চলুন দাদা, আপনি চলুন। আস্তে আস্তে, সাবধানে। এখানে এখানে তো কেউই নেই। এত এত অন্ধকার কেন এখানে? সাবধানে। তুমি তুমি আমাকে সোজা অপারেশন থিয়েটারে কেন নিয়ে এলে? আরে ডক্টর চেনা পরিচিত, চিন্তা করো না। বলো আমাকে কোথায় ওরা? আর তোমাদের ওই ডক্টর আনন্দ কোথায়? তোমার ওনার্স যার মাথার এখানে তিল আছে? হ্যালো, আমি ডক্টর আনন্দ। এখানে এখানে এত অন্ধকার কেন? আর এখানে কেউ নেই বা কেন? অ্যাকচুয়ালি এটা নতুন উইং আর এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। তুমি চিন্তা করো না, ডক্টর আনন্দ একদম এক্সপার্ট। দেখবে তুমি একটা ছোট্ট ফুটফুটে সুন্দর বাচ্চার জন্ম দেবে। আর সেই বাচ্চাটাকে তুমি বাইরে বিক্রি করবে আর দুঃখ করে বলবে যে ও মরা বাচ্চা জন্ম দিয়েছে। কে? তাই তো বিরাজ। তোমাকে কি বিরাজ বলবো নাকি অনুজ নাকি পিটার? তাড়াতাড়ি বলো। দাঁড়াও, তুমি ঠিক আছো তো? সাবধানে থাকো, চিন্তা করো না। এই দাঁড়াও। দাঁড়া বলছি, দাঁড়া। ঢের হয়েছে। আমি আর এসব করতে চাই না, দরকার নেই আমার টাকার। তা নয় তো কি, পুলিশ আমাদের ধরলে সারা জীবন জেলে পচতে হতো। বোকার দল সব।
একটা কাজও ঠিক করে হয় না তোমাদের দ্বারা। আজ তোমাদের জন্য আমার এতদিনের পরিশ্রম বেকার হয়ে যাচ্ছিল। ইউজলেস ফেলো। আমরা ভয় পেয়ে গেছিলাম ম্যাম, কি করতাম জানি না প্রদ্যুমান কোত্থেকে চলে এলো। আরে কিছু করতে পারবে না সিআইডির লোকরা, ওরা সব কটা বোকা, আমার স্বামীর মতো। ওনাদের চোখের সামনে ওনাদের বোকা বানিয়েছি আমি, কিন্তু ওরা বুঝতে পারলো না। আরে ওরা তো শুধু রেনু, তুমি এসব কিছু করেছো? আরে আরে, কোথায় পালাচ্ছ? বাস বাস বাস। চলুন। কি ভেবেছিলেন ডক্টর রেনু যে এতগুলো পেঁচা দিনের বেলায় কিভাবে আসলো? হ্যাঁ, ঠিকই বলেছিলে তুমি, আমরাও এতক্ষণ জানতে পারিনি। তুমি বলে দাও, কেন করছিলে তুমি এগুলো? হ্যাঁ, তোমরা কি করে জানতে পারলে যে আমরা এখানে? আরে পঙ্কজ, বাইরে বেরিয়ে আয় ভাই। আমি তোকে ডিকি থেকে বের করতেই ভুলে গেছিলাম। ভুলে গেছিলেন? আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, পুরো ঘেমে স্নান করে গেছি। যখন হসপিটালে নতুন উইং এর দিকে বিরাজ কৃপাকে নিয়ে যাচ্ছিল, তখন আমরা বাইরেই কালো গাড়ি দেখেছিলাম, এতে নম্বর লাগানো ছিল না। আমরা তখনই বুঝে গিয়েছিলাম যে এটাই সেই গাড়ি যেটা বিরাজকে কিডন্যাপ করেছিল। ব্যাস, তারপর আমি কালো গাড়ির ডিকিতে লুকিয়ে বসে পড়ি, আর আমার লোকেশন টিমকে পাঠাতে থাকি। আর তারপরে আমরা তোমাদের তিনজনকেই ওখান থেকে পালাতে দিই। আর আমরা জানতাম যে তোমরা পালিয়ে কত দূর যাবে, তার কাছেই তো যাবে যেই সব কিছুর পান্ডা। কেন করেছো তুমি এসব? টাকার জন্য। টাকার জন্য রেনু? কেন? তোমার জন্য, তোমার বেকার কতগুলো আদর্শের জন্য। আমার বড়লোক হওয়ার ছিল, টাকা ইনকাম করার ছিল। ভেবেছিলাম যে এই হাসপাতালের সাহায্যে নিজের স্বপ্ন পূরণ করব, কিন্তু তুমি বোকামি করে প্রাইভেট হাসপাতালটাকে সরকারি হাসপাতালে পরিণত করে রেখেছিলে। এত সস্তায় ট্রিটমেন্ট করছিল লোকেদের। এটা তুমি কি করেছো রেনু? নিজের জীবনটাকে উপভোগ করার জন্য না জানি কত নিরীহ লোকের প্রাণের সঙ্গে খেলা করেছো তুমি। হ্যাঁ, তুমি একজন মহিলা তো, এতগুলো মায়ের কাছ থেকে তাদের সন্তানকে ছিনিয়ে নিয়ে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজ কিভাবে করলে তুমি? একজন মাই তোমাকে শেষকালে হারালো। তুমি কমলাকে মেরে তো দিয়েছো, কিন্তু মরার আগে আমাদের তোমার কাছে পৌঁছানোর রাস্তাটা বলে দিয়ে গেছে। আজকের পরে আর কোনো বিজনেস নয়, আর কোনো মাই তার বাচ্চার জন্য কাঁদবে না। প্রতিটা বাচ্চা যাদেরকে তার মায়ের কোল থেকে ওদেরকে ছিনিয়ে নিয়েছো, ওদেরকে খুঁজে বের করে তাদের মায়ের কাছে পৌঁছে দেব। ওই প্রত্যেকটা মায়ের চোখের জলের দাম দিতেই হবে তোমাকে জেলের গড়াদের পেছনে। ZX8596 খোঁজ নিয়ে দেখো গাড়িটা কার নামে রয়েছে, পালিয়ে যাবে কোথায়। এই গাড়িটা সিআইডি গ্যারেজে নিয়ে যাই, জানা তো যাক ওর মধ্যে কি আছে যার জন্য রাজুর উপর হামলা হয়েছে। ঠিক আছে। স্যার এই গাড়িকে নিয়ে গেল। রাজু বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার গাড়ি কোথায় গেল? ও নিয়ে গেছে।
ওকে কে নিয়ে গেল? আমি জানি না ও কে ছিল, এলো, আমি আটকালাম, কিন্তু ও জোর করে গাড়ি নিয়ে এদিকে চলে গেল। যে কোনো ভাবেই হোক ওই গাড়িটাকে খুঁজতেই হবে। যদি এদিকেই যায় তাহলে খুব একটা দূরে যেতে পারেনি, তাড়া করে ধরে নেবো ওকে। ঠিক আছে, লোকাল পুলিশকে ইনফর্ম করে দাও, চেকপোস্টগুলোকে অ্যালার্ট করো, ওরা যেন পালিয়ে যেতে না পারে। শহরের আউটার এরিয়া এটা, সামনে চেকপোস্ট আছে, আমার মনে হচ্ছে এদিক দিয়েও যাবে না, আমরা আগে থেকে বাঁদিকে নিয়ে নিচ্ছি। ওকে, ওই তো গাড়িটা। বাইরে আয়, বাইরে আয়। এক্সকিউজ মি, হ্যালো, আমার নাম শেখর, নার্কোটিক ডিভিশন। আর এই গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিলাম না আমি, এই গাড়িতে কোকেন লোকানো আছে, তাই নিয়ে যাচ্ছিলাম আমি। দাঁড়াও দাঁড়াও, চলো বাইরে এসো। দিন স্যার, আমি পার্ক করে দিচ্ছি। এই চল চল, বাইরে বেরো, চল বলছি তো, বাইরে কিন্তু বেরো। আমার গাড়ি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? স্যার আমার গাড়িটা নিয়ে যাবেন না? আরে আমার গাড়ি, আরে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন নিয়ে যাচ্ছেন? শরীরে 3টে চিহ্ন আছে আঘাতের, আর 3টে গুলির আঘাত। বাকি শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। গুলির দাগ? জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে। জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওদের মধ্যে হাতাহাতি হয়েছিল খুব। চোর গাড়ি চুরি করবে বলে গ্যারেজে ঢুকেছিল, মনীশবাবু দেখে ফেলে, আটকাবার চেষ্টা করেছিল, তারপরে হাতাহাতি হয়। আর হাতাহাতির মধ্যে যেই কার চোর সুযোগ পেয়েছে অমনি মনোজবাবুকে গুলি করে দিয়েছে, আর কার নিয়ে পালিয়ে গেছে। স্যার, হ্যাঁ স্যার এর বুলেটটা দেখুন, লেজার বা ওয়াটার গানের। জানতে হবে এটা কি ধরনের কার চোর যে এত হাই এন্ড গান ইউজ করে। তাও আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করার জন্য। হ্যাঁ, যে এত দামি গাড়ি ছেড়ে এই সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করে পালিয়ে গেছে। ডক্টর সালুকে, মনে হচ্ছে এখানে হাতাহাতি তো হয়েছিল, তাহলে কিছু না কিছু প্রমাণ নিশ্চয়ই পাওয়া যাবে যার থেকে ওই কার চোর সম্পর্কে জানা যাবে। তুমি ঠিক বলেছো দয়া। আমি একটা কাজ করি, আমি এই পুরো জায়গাটা ভালো করে চেক করি। দেখুন, যা হয়েছে সেটা তো পাল্টানো যাবে না, কিন্তু আপনার সাহায্য ছাড়া ওকে ধরা যাবে না। সাহস রাখুন। ওই গাড়িতে কিছু দামি জিনিস ছিল? না, কোনো দামি জিনিস টিনিস কিছুই ছিল না। ওই গাড়িটা তো মনোজ 2 দিন আগে কিনে এনেছিল। কোথা থেকে কিনেছিল এই গাড়ি? ভিকার বাজার থেকে। আর ও একবারই চালিয়েছিল ওই গাড়িটা। পঙ্কজ, ট্রাফিক পুলিশ আর কন্ট্রোল রুমকে ফোন করো, এই গাড়িটা যেখানেই দেখতে পাক সঙ্গে সঙ্গে যেন আমাদের ইনফর্ম করে, ঠিক আছে? আর পূরবী,
আমাদের রেকর্ড দেখে জানো যে এই ধরনের মর্ডার্স অপারেন্ডি করার মতো কার চোর কে আছে। আর হ্যাঁ, এখানে যত লোকাল কার চোর আছে সবার ব্যাপারে জানো। স্যার ম্যাম, যখন এই সব ঘটনা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি মার্কেটে গিয়েছিলাম আর ও আজই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল, বললো ওর শরীর খারাপ। আর যখন আপনি ফিরে এলেন তখন বাড়িতে আপনার কিছু অদ্ভুত মনে হয়েছিল? না, তেমন কিছুই নয়। স্যার ক্রাইম ব্রাঞ্চ থেকে জানতে পেরেছি যে এই গাড়িটা ছাড়া আরো 3টে গাড়ি চুরি হয়েছে। স্যার একটা তো বিনয়ের গাড়ি, যেটা ভুয়ো ট্রাফিক গার্ড মিথ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস বানিয়ে নিয়ে গেছে, কিন্তু বিনয় ড্রিঙ্কই করেনি। আর স্যার দ্বিতীয় গাড়ি একটা রেস্টুরেন্টের বাইরে থেকে চুরি হয়েছে। আকাশ নামের একজন ব্যক্তি রেস্টুরেন্টে গেছিল, ওখানে গাড়ি পার্কিং এর জন্য একটা নকল রেস্টুরেন্টের স্টাফকে চাবি দিয়েছিল, আর সে ওর গাড়ি নিয়ে পালিয়ে গেছে। রেস্টুরেন্টের লোকেরা বলছে ওখানে ভ্যালিড পার্কিং নেই। আর স্যার তৃতীয় গাড়ি রাস্তায় স্ত্রীর জন্য অপেক্ষা করছিল, ওনার বক্তব্য একজন লোক এলো আর ওনাকে বন্দুক দেখিয়ে ওনার গাড়ি নিয়ে চলে গেল। আর এই গাড়িগুলো সব সেকেন্ড হ্যান্ড ছিল। অদ্ভুত স্যার, সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে গেছে। আরেকটা কথা স্যার, এই সব গাড়ি কিন্তু ভি কার ডিলারের থেকে কেনা হয়েছিল। অদ্ভুত ব্যাপার, যতগুলো গাড়ি চুরি হয়েছে ভি কার থেকে কেনা হয়েছে। আচ্ছা, কি এমন ছিল ওই সেকেন্ড হ্যান্ড কারে যেটা পাওয়ার জন্য কেউ কারোর খুনও করতে পারে? ভি কার ডিলারের সঙ্গে কথা বলতে হবে। কিছুদিন আগে আপনার এখান থেকে যে গাড়িগুলো বিক্রি করা হয়েছিল, যেগুলো এরা কিনেছিল, ওগুলো চুরি হয়ে গেছে। ওর মধ্যে কোনো বিশেষ ব্যাপার ছিল কি? স্পেশাল তো ছিল না স্যার, সব নর্মাল ছিল, কিন্তু জানি না কেউ কেন চুরি করলো। এটা কোনো কোইন্সিডেন্স তো নয়, চুরির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য তো আছে। কারণ তো ম্যাডাম আপনারাই খোঁজ করতে পারেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই গাড়িগুলো তোমার কাছে আসে কোথা থেকে? স্যার আমি এই বিজনেসে নতুন, তাই আমার খুব বেশি কিছু জানা নেই। অদ্ভুত ব্যাপার, এটা তোমার বিজনেস আর তুমিই জানো না কার কোথা থেকে আসে? এগুলো চুরির গাড়ি ছিল কি? না না স্যার, এ কি বলছেন স্যার? আমার বাবার খুব নাম আছে এই শহরে, আর পুরনো গাড়িকে নতুন করে বেচবার ওনার খুব নাম আছে। তাহলে এই বিজনেসটা হলো গিয়ে তোমার ড্যাডি? হ্যাঁ স্যার। কোথায় তোমার বাবা? কিছুদিন আগে হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে, আর সেই জন্য আমাকে আমার চাকরি ছেড়ে এখানে আসতে হয়েছে। ও সরি। আর এমনি স্যার আমি এই বিজনেসটা ছেড়ে দেওয়ার প্ল্যান করছি, কারণ আমার খুব বেশি কিছু জানা নেই, আমি চালাবো কি করে। তোমার বাবা ছাড়া আর কেউ জানে না যে এই কারগুলো কোথা থেকে আসে? হ্যাঁ স্যার। স্টাফদের মধ্যে কেউ না কেউ তো আছে যে এই বিজনেসের ব্যাপারে জানে। হ্যাঁ রাজু আছে, কিন্তু ওরও খুব বেশি কিছু জানা নেই। পুরনো গাড়ি কোথা থেকে আসে সেটা শুধু বাবাই জানতো, আর বাবার মৃত্যুর পর 5টা গাড়ি পড়েছিল, যেটা আমি অকশন করে দিয়েছি। তার জন্যই তো এত ঝামেলা। এক মিনিট, তুমি এক্ষুনি বললে যে 5টা গাড়ি অকশন করেছিলে? হ্যাঁ স্যার। 4টে গাড়ি চুরি হয়ে গেছে, বাকি আছে একটা। স্যার চোর ওই 5 নম্বর গাড়িটাও চুরি করবে। অবশ্যই হতে পারে। তোমার ওই রেজিস্টার যার মধ্যে সমস্ত ডিটেলস রাখো, একটু ওটা দেখাও আমাদের। এই 4 জন ছাড়া এই 5 নম্বর কে যে গাড়ি কিনেছিল ওর অ্যাড্রেস চাই আমাদের। অমিত বাবু, আপনি জানলে অবাক হবেন যে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে। আমি ঠিক বুঝলাম না স্যার। মানে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে। যদি চুরি না হয়ে থাকে তাহলে হয়ে যাবে, আপনি প্লিজ অ্যালার্ট থাকুন। আপনারা এরকম কেন কথা বলছেন? আমার কার চুরির কথা আপনারা কি করে জানলেন? অমিত বাবু, আপনি দুদিন আগে ভি কার ডিলারের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন। আপনার সঙ্গে আর সমস্ত যে গাড়িগুলো ওরা বেচেছিল ওগুলো সব চুরি হয়ে গেছে। শুধু আপনার গাড়ি চুরি হয়নি, আর চোর সেটা চুরি করতে চায়। অফিসার, আমি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিই নি, তাহলে চোর কি চুরি করবে? কি? কিন্তু ডিলারদের কাছে যে বায়ার্স লিস্ট ছিল তার মধ্যে তো আপনার নাম আছে। এই দেখুন, আপনার আইডি প্রুফ আর এই অ্যাড্রেস জমা আছে ওদের কাছে। স্যার এই আইডি আর অ্যাড্রেস তো আমারই, কিন্তু স্যার আমি কোনো কার্ড কিনিনি। কাউকে অথরাইজ করেছিলে কেনার জন্য? না ম্যাডাম। আপনার আইডি প্রুফ আর লাইসেন্স চোরেদের কাছে কি করে গেল? জানি না স্যার। আপনার আইডি প্রুফ কোথাও রেখেছিলেন বা কাউকে দিয়েছিলেন? না স্যার, কাউকে দিইওনি আমি। হ্যাঁ, আমি ল্যামিনেশন করতে গেছিলাম কিছু ডকুমেন্টস, তো কিছুক্ষণের জন্য ডকুমেন্টস আমি দোকানে ফেলে চলে গেছিলাম। তো দোকানদার আমাকে ফোন করেন যে আমার ডকুমেন্টসগুলো পড়ে আছে, যেন আমি নিয়ে নিই। স্যার হতে পারে ওখান থেকে কেউ এই ডকুমেন্টস চুরি করেছে। হতে পারে, কিন্তু আপনাদের মতো বুদ্ধিমান লোক এরকম ভুল কি করে করেন? যদি ফেসে যেতেন না তাহলে বাঁচা মুশকিল হয়ে যেত। সরি স্যার, এবার থেকে খেয়াল রাখবো। ফেক আইডি দিয়ে গাড়ি কিনে আর বাকি গাড়িগুলোকে চুরি করে ও কি করতে চাইছে? স্যার ও যেই হোক, ওখানে গাড়ি নিতে নিশ্চয়ই এসেছিল, আর ওই সময় রাকেশ ছাড়া ওখানে যারাই ছিল তারা নিশ্চয়ই ওকে দেখেছিল। হ্যাঁ,
দেখেছে তো নিশ্চয়ই। চলো ওখানে গিয়ে জানার চেষ্টা করি। 5টা সেকেন্ড হ্যান্ড গাড়ি 4টে চুরি হয়েছে, বাকি রয়েছে একটা। সেটাও কেউ কিনেছে কিন্তু জানা যাচ্ছে না। বড়ই অদ্ভুত ব্যাপার না? স্যার এই 5 নম্বর গাড়ি কেনার জন্য আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু নকল ব্যবহার করা হয়েছিল। স্যার ফেক আইডেন্টিটি দিয়ে গাড়ি কেনার কি কারণ হতে পারে? কারণ তো অনেক কিছুই হতে পারে পুরবী, কিন্তু আমাদের এর আসল কারণটা খুঁজে বের করতে হবে। আর সেই জন্য ভি কার বাজারের সমস্ত ইতিহাস ঘাঁটতে হবে। স্যার, স্যার নরেশ কুমারের সমস্ত রেকর্ড আমি চেক করলাম, যে ভি কার বাজারের মালিক ছিল। প্রত্যেকটা অকশন অন্তত 5টা গাড়ি বিক্রি হতো। তাহলে অভিজিৎ আগে যারা গাড়ি কিনেছিল তাদের ব্যাপারে নিশ্চয়ই জানা গেছে। হ্যাঁ স্যার, প্রত্যেকেরই ব্যাকগ্রাউন্ড চেক করেছি। প্রত্যেকেই স্যার খুবই সম্মানীয় ব্যক্তি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, ঠিকঠাকই আছে। কিন্তু এখন যে গাড়িগুলো চুরি হচ্ছে সেগুলোর রেজিস্ট্রেশন থেকে তো আমরা কিছু জানতে পারি গাড়িগুলোর ব্যাপারে। স্যার ওই সমস্ত গাড়িগুলো উধাও হয়ে গেছে, আর ওই রেজিস্ট্রেশন নাম্বারের কোনো গাড়ি বর্তমানে নেই স্যার। আচ্ছা, লোকেদের জিজ্ঞাসাবাদ করেছো? হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করেছি, কিন্তু স্যার ওনারা জানেন না যে গাড়িগুলো কোথায় হারিয়ে গেল। তাহলে আমরা খোঁজ নেব ওই গাড়িগুলো কারা চুরি করছে, যেটা পাওয়ার জন্য একটা খুন পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, সালুকে কিছু পেয়েছে। হ্যাঁ সালুকে বলো। বস, ক্রাইম স্পটে আমি এই পাতাটা পেয়েছি, যেটা একটা বাওবা ট্রি এর। বাওবা ট্রি? ওখানে আশেপাশে তো কোনো বাওবাব গাছ ছিল না। পাতাটা বাইরে থেকে এসেছে। স্যার হতে পারে এই পাতা খুনির জামায় লেগেছিল। হতে পারে। স্যার এই পাতার সাথে সাথে আরো একটা প্রমাণ পাওয়া গেছে, এই পোকাটা। এটাকে রাইনো বিটল বলে, আর এটা শুধু জঙ্গলে পাওয়া যায়। জঙ্গলের গাছের ব্রাঞ্চেস, স্টেমস আর ঘাসের স্তূপের মধ্যে পাওয়া যায়। এটাও হয়তো বাইরে থেকেই এসেছিল, হয়তো খুনির জুতো বা ড্রেসের মধ্যে লেগে। মানে খুনি এমন জায়গায় যাতায়াত করে যেখানেই রাইনো বিটল পোকাটা আছে আর বাওবাবের গাছও আছে। খোঁজ নিয়ে দেখতে হবে সেই জায়গা যেখানে বাওবা ট্রি আর রাইনো বিটল পাওয়া যায়। স্যার শহরের বাইরে জঙ্গলের মধ্যে 3-4টে এলাকা আছে যার মধ্যে এরকম গাছ পাওয়া যায়। তাহলে একটা কাজ করা যাক, ওই জঙ্গলে যাওয়ার পথে আশেপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে তাহলে সেটার ফুটেজ চেক করতে হবে। হতে পারে ওই খুনি চুরি করা ওই গাড়িগুলোকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল যেখানে বাওবা ট্রি আছে আর রাইনো বিটল পাওয়া যায়। এই হলো সেই জঙ্গলের এলাকা যেখানে ওই ধরনের গাছ পাওয়া যায়। পঙ্কজ, এই এলাকায় যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে ওদের সবার ফুটেজ চেক করো। আরটিও সেন্টার, আমি ইন্সপেক্টর পঙ্কজ বলছি। আমি ট্রাফিক ক্যামসের ফুটেজ চেক করতে চাই। আমার পাসপোর্ট প্রয়োজন। হ্যাঁ, গাড়ি তো আসছে। স্যার রাস্তা তো এখানেই শেষ হচ্ছে, মনে হচ্ছে গাড়িগুলো এখানেই আছে। জঙ্গলের মাঝখানে এইরকম জায়গা বানিয়েছে।
এখানে কোনো গাড়িও দেখতে পাচ্ছি না। যাওয়া আসার তো এই একটাই রাস্তা, আর তো কিছু দেখতে পাচ্ছি না। কিছুই বুঝতে পারছি না। স্যার গাড়ি কেন? টায়ারের চিহ্ন পাইনি। নেই স্যার। তাহলে গাড়িগুলো গেল কোথায়? উধাও হয়ে গেল নাকি? আরে তো ডেড এরিয়া, আগে যাওয়ার রাস্তাও নেই। গাড়ি যদি এখান থেকে ফেরত যেত তাহলে ফুটেজে পাওয়া যেত। এই 5টা গাড়ি শিওর তো এখানেই এসেছিল, এবার এখান থেকে কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এই গাড়িগুলো মাটিতে ঢুকে গেছে না আকাশে উড়ে গেছে? স্যার, যে গাড়িগুলো চুরি হয়েছিল তার মধ্যে বিনয় আর এই আকাশ, ওরাই এই স্কেচটা বানিয়েছে। এ কোনো পুরনো পাপি নয় তো? না স্যার, রেকর্ড চেক করেছি, তার মধ্যে তো নেই। এ নতুন খেলোয়াড় মনে হচ্ছে। আচ্ছা, গাড়িগুলোর সঙ্গে স্যার এও নিখোঁজ। হ্যাঁ দা, এই দেখুন ভি কার ডিলার্স এর রেকর্ড আর অরিজিনালের মধ্যে পার্থক্য আছে। এর মধ্যে সবকিছু লেখা আছে স্যার, কতগুলো গাড়ি কিনেছে, কোথা থেকে কিনেছে, কতগুলো গাড়ি বেচেছে আর কাকে কাকে। অনেক জায়গা থেকে এরা কার আর বাইক কিনেছিল, তারপরে বিক্রি করে দিয়েছে। মনে হচ্ছে এটা ওই চুরি হওয়া গাড়িগুলোর লিস্ট। হ্যাঁ স্যার, ওই লিস্টই এগুলো। আর এই লিস্টের হিসেবে 5টা নয় 6টা গাড়ি আছে। কিন্তু স্যার, রাকেশ তো আমাদের 5টা গাড়ির ব্যাপারে বলেছিল। বাবার মৃত্যুর পর 5টা গাড়ি পড়েছিল, যেটা আমি অকশন করে দিয়েছি। তার মানে রাকেশ আমাদের মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে রাকেশ। জিজ্ঞেস করতে হবে রাকেশ 6 নম্বর গাড়িটা কি করলো আর কেন মিথ্যে বলেছে আমাদের। স্যার, আমি আপনাদের মিথ্যে কেন বলবো? তুমি আমাদের ওই 6 নম্বর গাড়িটার ব্যাপারে বলনি কেন? কোন 6 নম্বর গাড়ি? সেই গাড়িটা যেটা তোমার বাবা অকশনের জন্য নিয়ে গেছিল। গাড়ি 6টা ছিল, 5টা নয়। হ্যাঁ স্যার, ওই গাড়িটা আমি আমার এমপ্লয়ি রাজুকে দিয়েছিলাম। হ্যাঁ, রাজু আছে। আরে সোজাভাবে কথা বলতে পারছো না, গোল গোল ঘোরাচ্ছ কেন? আমাদেরও সময় নষ্ট করছে আর নিজেরও। রাজুকে গাড়ি কেন দিয়েছিলে? হ্যাঁ স্যার, রাজু আমার বাবার সঙ্গে বহুদিন ধরে কাজ করছে, আর ও বলেছিল গাড়িটা আমাকে দিয়ে দাও, আমি ট্যাক্সির মতো ব্যবহার করব, আমার খরচ তুলে নেব। আর এমনি ব্যবসা বন্ধ করার ছিল, তাই আমি ওকে গাড়িটা দিয়ে দিয়েছিলাম, আর তার বদলে কিছু টাকাও পেয়েছিলাম। কিন্তু স্যার, 6 নম্বর গাড়ির তো অকশন হয়নি, আর খুনি কোনো না কোনো কারণে তো সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে আছে। স্যার, হতে পারে খুনি ওটাকেও চুরি করার চেষ্টা করছে। আচ্ছা, রাজু এখন কোথায়? রাজু তো আজকে আসেনি। এই রাজুর বাড়ির অ্যাড্রেস দাও। যেভাবেই হোক এই 6 নম্বর গাড়ি আর রাজুকে খুঁজতেই হবে। স্যার, এই রাজু বাড়িতে নেই। ওর ফোন ট্রেস করো, দেখো ওর কারেন্ট লোকেশন কোথায় দেখাচ্ছে। রাইট স্যার। স্যার, এই গাড়িগুলো চুরি হওয়ার পিছনে ওনারের ছেলে রাকেশের হাত নেই তো? কারণ অকশনের ব্যাপারে ওই জানতো, আর কোন গাড়িটা কার কাছে যাবে এটার ব্যাপারেও ডিটেলস ওই জানতো। না পূর্বী, এই সবার পেছনে রাকেশের হাত তো হতে পারে না। যদি ওর হাত থাকতো তাহলে ও কার বিক্রি করতো কেন? যদিও কার চুরি করাবে তাহলে অকশন কেন করলো? স্যার, লোকেশন পেয়ে গেছি ওর। হাইওয়ে নাম্বার 45। হাইওয়ে নাম্বার 45। এই রাজুই বলবে গাড়ি চুরির পিছনে কার হাত রয়েছে।
05ZX8596 খোঁজ নিয়ে দেখো গাড়িটা কার নামে রয়েছে, পালিয়ে যাবে কোথায়। এই গাড়িটা সিআইডি গ্যারেজে নিয়ে যাই, জানা তো যাক ওর মধ্যে কি আছে যার জন্য রাজুর উপর হামলা হয়েছে। ঠিক আছে। স্যার এই গাড়িকে নিয়ে গেল। রাজু বাবু, আপনি ঠিক আছেন তো? আপনার গাড়ি কোথায় গেল? ও নিয়ে গেছে। কে নিয়ে গেল? আমি জানি না। ও কে ছিল, এলো, আমি আটকালাম, কিন্তু ও জোর করে গাড়ি নিয়ে এদিকে চলে গেল। যে কোনো ভাবেই হোক ওই গাড়িটাকে খুঁজতেই হবে। যদি এদিকেই যায় তাহলে খুব একটা দূরে যেতে পারেনি, তাড়া করে ধরে নেবো ওকে। ঠিক আছে, লোকাল পুলিশকে ইনফর্ম করে দাও, চেকপোস্টগুলোকে অ্যালার্ট করো, ওরা যেন পালিয়ে যেতে না পারে। শহরের আউটার এরিয়া এটা, সামনে চেকপোস্ট আছে, আমার মনে হচ্ছে এদিক দিয়েও যাবে না, আমরা আগে থেকে বাঁদিকে নিয়ে নিচ্ছি। ওই তো গাড়িটা। বাইরে আয়, বাইরে আয়। এক্সকিউজ মি, হ্যালো, আমার নাম শেখর, নার্কোটিক ডিভিশন। আর এই গাড়ি চুরি করে নিয়ে যাচ্ছিলাম না আমি, এই গাড়িতে কোকেন লোকানো আছে, তাই নিয়ে যাচ্ছিলাম আমি। ওই পাঁচটার মধ্যে পাইনি, সেই জন্য এই গাড়িটার পিছনে পড়েছিল। তুমি এত শিওর হয়ে কি করে বলছো যে এই গাড়ির মধ্যে কোকেন আছে? হ্যাঁ, এই দেখুন, বিখ্যাত ড্রাগলার টনি, আমরা কয়েক বছর ধরে একে ফলো করছি। ভি কার ডিলারের মালিক নরেশ, মানে রাকেশের বাবা, আর টনি দুজনের একসাথে কারবার। খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর স্যার, কয়েক বছর আগে পর্যন্ত নরেশ খুব ছোটখাটো একটা অটোমোবাইলের ব্যবসা করতো। ও ব্যাংক্রাফ্টে হয়ে গেছিল, ওর ব্যবসা বন্ধ হতে চলেছিল, কিন্তু হঠাৎই এক রহস্যময় লোক ওর ব্যবসায় টাকা ইনভেস্ট করে, আর ও রাতারাতি ও বড় কার ডিলার তৈরি হয়ে যায়, আর বিখ্যাত। আর এই বিজনেসে ইনভেস্ট করার লোকটা হলো এই টনি। ঠিক তাই। তাছাড়া টনির সঙ্গে সঙ্গে আরেকজন ড্রাগ মাফিয়াও আছে যে অ্যাব্রড থেকে ইন্ডিয়ায় ড্রাগ সাপ্লাই করে। কে সে, তার ব্যাপারে জানতে পারলেন কিছু? ওটাই তো আমরা ইনভেস্টিগেশন করছিলাম স্যার, খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম ওনার, কিন্তু নরেশের মৃত্যু হয়ে গেল। তবে টনি এর মধ্যে 25 কিলো কোকেন সাপ্লাই করেছে। আর সেই কোকেন এই গাড়ির মধ্যেই রয়েছে। এক্স্যাক্টলি। নরেশের মেন বিজনেস হলো কার বেচার নাম করে এই ড্রাগসের ছিল। ঠিক তাই। এই জন্য নরেশ পুরনো গাড়িকে নতুন করে রং করে ওতে ড্রাগ ভরে লোক দেখানো অ্যাকশন করতো। খুব সহজেই ড্রাগসের সাপ্লাইও হয়ে যেত, আর কেউ সন্দেহ করতে পারতো না। রক্সানার আগেই নরেশের মৃত্যু হয়, আর ওনার ছেলে এই গাড়িটা কাউকে বিক্রি করে দেয়, এটা না জেনে যে ওই গাড়ির মধ্যে ড্রাগস রয়েছে। সেই জন্য টনি ওই গাড়িটা চুরি করছিল, যাতে ড্রাগস রিকভার করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক গাড়ির মধ্যে কোথায় ড্রাগস লুকোনো আছে। স্যার ড্রাগস কোথাও দেখতে তো পাচ্ছি না। মনে হচ্ছে পুরো গাড়িটাকেই খুলতে হবে। ড্রাগস এখানে তো কোথাও নেই। হতে পারে ওই 5টা গাড়ির মধ্যে রয়েছে, কিন্তু ওগুলো তো পাওয়া যাচ্ছে না। এর মতো হতে পারে যে গাড়ি থেকে ড্রাগ বার করে নেওয়া হয়েছে আর তারপর গাড়িকে ভ্যানিশ করা হয়েছে। আমি এক কাজ করি, আমার কিছু ইনফরমার্স আছে, সেখানে ওদেরকে ট্যাপ করার চেষ্টা করি, আর যেই কিছু পাবো আমি আপনাদের ইনফর্ম করে দেবো। ওকে, থ্যাংক ইউ। ইনফর্মার তো এই জায়গার কথাই বলেছিল। হ্যাঁ বলুন। আমি এখানে কিছু
পেয়েছি, আপনারা তাড়াতাড়ি এখানে চলে আসুন। আর সঙ্গে করে ডক্টর শালুঙ্কাকেও নিয়ে আসবেন, আর ওনাকে বলবেন যে পোর্টেবল করোসিভ কেমিক্যাল ডিটেক্টরটাকেও নিয়ে আসতে। কি হয়েছে, কিছু পেয়েছেন আপনি? আপনারা প্লিজ তাড়াতাড়ি চলে আসুন এখানে। একবার এলেই আমি আপনাদের সব এক্সপ্লেন করে দেবো, প্লিজ। থ্যাংক ইউ। স্যার গাড়ি তো এখানেই রয়েছে, শেখরকে কোথাও দেখতে পাচ্ছি না। ভিতরে গিয়ে দেখি। অভিজিৎ, তুমি এখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছ না? হ্যাঁ স্যার, একটা কেমন গন্ধ পাচ্ছি, একটু ঝাঁঝালো টাইপ। এইখান থেকেই আসছে, এই যে জলটা পড়ে আছে না, এইখান থেকেই। কিন্তু স্যার এখানে হচ্ছিলটা কি? স্যার একবার উপরে তাকিয়ে দেখুন, হয়তো হয়তো এই জল এখান থেকে এসেছে। রবি, ভুল করে হয়তো হাত লাগিও না। আমার মনে হচ্ছে না যে এটা শুধুমাত্র জল। যেরকম গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে এতে কিছু আছে। কেমিক্যাল ডিটেক্টর দিয়ে এটাকে চেক করতে হবে। উনিও আমাকে বলেছিলেন যে কেমিক্যাল ডিটেক্টর নিয়ে আসতে। এক মিনিট, আমি আসছি। অদ্ভুত ব্যাপার, বুঝতে পারছি না ও গেল কোথায়, কি বলতে চেয়েছিল। পুরবি একটু সরো দেখি। অভিজিৎ, আমার সন্দেহ একদম ঠিক ছিল। এটা শুধুমাত্র জল নয়, এটাতে খুবই পাওয়ারফুল আর সাংঘাতিক কেমিক্যাল মেশানো আছে, যা মুহূর্তের মধ্যে যে কোনো জিনিসকে গলিয়ে দিতে পারে। কিন্তু স্যার, আমরা তো কেমিক্যালের উপরেই দাঁড়িয়ে আছি, আমাদের তো কিছুই হয়নি, জুতো একদম ঠিক আছে। অভিজিৎ, কপাল ভালো, কেমিক্যালটা এখনো কাজ করছে না, কম মাত্রায় আছে, তাই আমরা বেঁচে গেছি। অভিজিৎ, এই যে জলটা না, এই জলটা এখানে এই জন্য এসেছে যে এখানে ধোয়া হয়েছিল কেমিক্যালটাকে। কেমিক্যালটা এখানে কেন ইউজ করা হয়েছিল, কি হয়েছিল কি এখানে? স্যার এই দেখুন। অভিজিৎ, এটা তো কোনো মানুষের হাত। এটা কি করে বন্ধ হয়ে গেল? অভিজিৎ, দেখেছ? এই দেখো, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ডিভাইস, এরই সাহায্যে দরজাটা বন্ধ করা হয়েছে। কোন একটা রিমোট দিয়ে দরজাটা বন্ধ করা হয়েছে। বাইরে বের হবো কি করে? বেরোনোর তো একটাই রাস্তা ছিল। কেন, এখানে আর কোনো রাস্তা নেই? স্যার আমরা আগে এখানে এসেছি, স্যার ভিতরে আসার এই একটাই রাস্তা। আমরা আটকে গেলাম। তোমরা তো ফেঁসে গেছো, তোমাদের সাথেও সেটাই হবে যেটা গাড়িগুলো আর শেখরের সাথে হয়েছিল। তোমরা কি করেছো ওর সঙ্গে? যে হাত তোমরা দেখেছিলে ওটা শেখরেরই ছিল। কে তুমি, কি চাইছো? দয়াকে ফোন করে বলো কি ও 6 নম্বর গাড়ি নিয়ে যেন এখানে চলে আসে। ওকে বলে দাও কোনো চালাকি না করতে, নাহলে প্রাণ চলে যাবে। কারণ এখানে সব রাস্তা বন্ধ আছে, যেটা আমার ইশারাতেই খোলে এবং বন্ধ হয়। বেশি ভাববার সময় নেই তোমাদের কাছে। এখন তুমি এবং তোমার বন্ধুদের প্রাণ তোমাদের হাতে আছে। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, ওই 6 নম্বর যে গাড়িটা পেয়েছো সেটা নিয়ে এক্ষুনি এখানে চলে এসো। ওই জঙ্গলের ভিতরে যে একটা ওয়্যার হাউস ছিল না? হ্যাঁ, সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে ভাই, একটু আর্জেন্ট আছে। আর একটা কাজ করো, তুমি এসব কথা এসিপি স্যারকে বলো না, আর শ্রেয়াকেও বলো না, ওকে? শ্রেয়া? অভিজিৎ, হ্যালো। অভিজিৎ, তোমার কি মনে হচ্ছে তুমি খুব স্মার্ট? আমি বলেছিলাম কোনো চালাকি না করতে। তুমি শ্রেয়ার নাম কেন নিলে? আমি জানি তোমাদের টিমে কোনো শ্রেয়া নেই। এখন তোমরা সবাই মরবে। কি হয়েছে স্যার? অভিজিতের ফোন ছিল, বলছিল আমি এই গাড়ি নিয়ে ওয়্যার হাউসে যাই, যেন তাও একলা। এসিপি আর শ্রেয়াকে যেন এই কথাটা আমি না বলি। শ্রেয়া?
অভিজিৎ স্যার শ্রেয়ার নাম কেন বললো? ও তো সিআইডির জন্য আর কাজও করছে না। মনে হচ্ছে অভিজিৎ কোনো প্রবলেমে আছে। আমাদের জন্য কোনো ওয়ার্নিং, বিপদের কোড এটা। চলো। ঈশ্বর, এসো। পেছনে পেছনে স্যার পিছনে পেছনে। শুন। অভিজিৎ, ফরেন্সিক কিট। স্যার এখান থেকে বের হতে হবে। যদি এখানে থেকে যাই তাহলে আমাদের অবস্থাও ফরেন্সিক কিটের মতো হবে। কিন্তু কিভাবে? মাটিতে কেমিক্যাল রয়েছে, হ্যাঁ কিন্তু দেওয়ালে নয়। আমরা দেওয়াল দিয়ে বের হব। দেওয়াল দিয়ে? ঝুলে। ঝুলে? স্যার আর কোনো উপায় নেই পুরবি। হ্যাঁ স্যার। তুমি এদিক দিয়ে যাও, আমি স্যারকে ওই দিক থেকে নিয়ে যাচ্ছি। স্যার অভিজিৎ, গাড়ি এখানেই আছে। স্যার এটা তো লক। ভেতরে যাওয়ার কোনো না কোনো রাস্তা আছে পঙ্কজ, এসো। স্যার সামলে। অভিজিৎ, অভিজিৎ, অভিজিৎ স্যার, পুরবি। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার আমার মনে হচ্ছে ওরা কিছু শুনতে পাচ্ছে না। এই জায়গাটা কোথায়? স্যার 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 অভিজিৎ, অভিজিৎ, তোমরা যাও, আমাকে ছেড়ে দাও। স্যার ছাড়বেন? আমি আসছি আসছি আমি। না না না, আমাকে নিয়ে ভেবো না, তোমরা যাও। স্যার না। স্যার 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 হাত ছাড়বেন না স্যার। স্যার স্যার
আশেপাশে কিছু আছে কিনা, তাড়াতাড়ি। পঙ্কজ, দরজা খুলে গেছে। স্যার, হাত। ডক্টর সামুখী, ভালো আছে? এটা কি করে হয়ে গেল ভাই? এখানে তো কেমিক্যাল ছিল। স্যার আমরা বুঝতে পারিনি স্যার, অনেকগুলো নব ছিল, সবগুলো ঘুরিয়ে দিচ্ছি। হতে পারে সেই কারণে ওটা বন্ধ হয়ে গেছে আর জল আসা শুরু করেছে। এটাই ঘটেছে, এটাই ঘটেছে। তুমি যেটা করেছো, ওই যে কেমিক্যালের নবটা বন্ধ করে দিয়েছো, ওয়াটার নবটা খুলে দিয়েছো। জল যেই পড়েছে কেমিক্যালও ধুয়ে গেছে এখান থেকে। থ্যাংক গড আমার হাতটা ভালো আছে। থ্যাংক গড স্যার, আপনার হাতটা ভালো আছে, না হলে ফরেন্সিকের সমস্ত কাজ সারিকাকে করতে হতো। আরে স্যার, আমি আপনার ভালোর জন্যই বলছিলাম। আরে স্যার, দাঁড়া। তুমি রাকেশ? তাহলে তুমি এই ড্রাগস র্যাকেটের মাস্টার মাইন্ড। দাদা, এই হলো সেই কারচোর। বাবা মারা গেছে তো ছেলে সামলে নিচ্ছে ড্রাগসের কারবার? হ্যাঁ না স্যার, আমি তো ড্রাগসের ব্যাপারে জানতামই না। জানতে না? হ্যাঁ, তার জন্যই তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে। শেখরকে তো মেরেই ফেলেছো তোমরা, আর আমাদেরও মারার চেষ্টা করেছিলে। স্যার আমি না, এ আর টনির লোকেরা করেছিল। স্যার ড্রাগসের ব্যাপারে ওই বলেছিল, আর গাড়িগুলো ওই চুরি করেছিল। তাহলে তুমি এর সাথে কিভাবে? ও আমার কাছে এসে বলেছিল যে তোর বাবা গাড়িতে 25 কিলো ড্রাগস লুকিয়ে রেখেছে। 5টা গাড়িতেই খুঁজে নিয়েছিলাম, ড্রাগস পাইনি। 6 নম্বর গাড়ি কোথায়? ও, তখনই তুমি বুঝতে পারলে যে কোটি টাকার ড্রাগস তুমি তোমার এমপ্লয়ি রাজুকে দিয়ে দিয়েছো গাড়িতে। হ্যাঁ, কোটি টাকার ড্রাগসের কথা শুনে আমার মনেও লোভ এসেছিল, আমিও এর সাথে মিলে গেছিলাম। গাড়িতে তো ড্রাগস ছিল না, আমরা তো খুঁজে দেখেছি। স্যার, ড্রাগস কারে নেই, কারটাই ড্রাগস। কি? গাড়ি ড্রাগস মানে কিভাবে? এই সাদা জিনিসটা কোকেন। এগুলো সব রাকেশের বাবা করতো? হ্যাঁ স্যার, রাকেশের বাবা কোকেনের কেমিক্যাল কম্পাউন্ড বানাতো, কোকেন হাইড্রোক্লোরাইড। ওটা দিয়ে ফ্লেক্সি গ্লাস আর ফাইবার গ্লাস বানাতো, যেটা পুরনো গাড়িকে নতুন করতে ব্যবহৃত হতো, যেমন উইন্ডস্ক্রিন, উইন্ডোজ, বাম্পার আর গার্ড এইসব। তারপরে গাড়িগুলোকে এখানে নিয়ে আসতো, তারপরে এই কেমিক্যাল দিয়ে সেগুলোকে গলিয়ে কোকেন বার করতো। ট্রাক যে দিক থেকে ওদিকে যাচ্ছে কেউ জানতেও পারতো না। তোমাদের মতো লোক সমাজ আর দেশের শত্রু। কিছু টাকার জন্য তোমরা মৃত্যু বেচো, মৃত্যু। আইন তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবে। এটা তোমাদের মতো আরো লোকেদের জন্য শিক্ষা হবে। নিয়ে চলো এদের, এরাই বলবে ওই টনি কোথায় লুকিয়ে বসে আছে। চল। ওই
এই হাত উপরে, কেউ নড়বে না। তোদের মধ্যে অমৃত কে? আমি স্যার। তুই অমৃত? হ্যাঁ স্যার আমাকে মারবেন না, আমি কিচ্ছু করিনি। আমি অনেকদিন আগে কাজ ছেড়ে দিয়েছি, আমি কিচ্ছু করিনি। কি বললি তুই? ওই কাজ তুই অনেকদিন আগে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ স্যার। কি কাজ? ওই বন্দুক বানানোর? হ্যাঁ স্যার। স্যার আমি অনেকদিন আগে বন্দুক তৈরি করে বিক্রি করতাম, কিন্তু একবার দাঙ্গায় যখন আমার বাচ্চাটা মারা গেল তখন বুঝতে পারলাম যে আমার তৈরি বন্দুক দিয়ে জানি না কত নির্দোষ লোক মরেছে। তবে থেকে আমি সেই সব কাজ ছেড়ে দিয়েছি স্যার। সত্যি বলছিস? আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি স্যার। এই মহিলা এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল স্যার, এসেছিল। কি করতে এসেছিল? বন্দুক কেনার জন্য, কিন্তু আমি ওকে বন্দুক দিইনি। আমি আমার সন্তানের দিব্যি খেয়ে বলছি, আমি ওকে বন্দুক দিইনি স্যার। আচ্ছা স্যার, এই কথাটা তো এখানে এসেই থেমে গেল। সেটাই তো, যদি কমলাকেও বন্দুক না দিয়ে থাকে তাহলে ও বন্দুকটা পেল কোথায়? কোথায় ওরা দুজন? বলো আমাকে, উত্তর দাও না তো গুলি করে দেব। উত্তর দাও, কোথায় ওরা, না তো আমি গুলি করে দেব। উত্তর দাও। স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? ইয়া, আপনি বলতে চাইছেন এই মহিলা আপনার দিকে বন্দুক তাক করেছিল, আর যেই এই মহিলা ট্রিগারটা চাপলেন গান ব্লাস্ট করলো আর ইনি মারা গেলেন, এটাই বলতে চাইছেন তো? হ্যাঁ আমি তো সেটাই বলছি। গানটা ব্লাস্ট হলো কি করে? এখন প্রশ্ন হচ্ছে যে এ আপনাকে কেন মারতে চাইছিল? আপনি জানেন এই মহিলাটিকে? না, আমি তো বললাম আমি জানি না এই মহিলা কে আর আমাকে কেন মারতে চাইছিলেন। বুঝতে পারছি না স্যার, এ এসছিল মন্ত্রীমশাইকে মারার জন্য আর নিজেই। হ্যাঁ হ্যাঁ, ওই যাই হোক, আমি তো বেঁচে গেছি। মিনিস্টারকে মারতে এসেছিল, যেই ট্রিগারে ও চাপ দেয় হাতের মধ্যেই ওটা ফেটে যায়। সেই জন্য এর এই হাতটা আর এই মুখটা বিচ্ছিরি ভাবে পুড়ে গেছে। দেশি বন্দুক, হ্যান্ডমেড। স্যার এই দেশি বন্দুক এভাবে তো বিস্ফোরণ হয় না। হ্যাঁ মাঝে সাঝে মিস ফায়ার হয়ে যায়, কিন্তু এইভাবে বিস্ফোরণ। এক মিনিট স্যার। হ্যাঁ, এখানে মিডিয়াদের মধ্যে একটা ছেলে আছে যে কিছু রেকর্ড করেছে, এই দেখুন। বলো আমাকে, উত্তর দাও না তো গুলি করে দেব। কোথায় ওরা দুজন? উত্তর দাও, কোথায় ওরা, না তো আমি গুলি করে দেব। ও মাই গড, কোন দুজনের কথা বলছিলেন ইনি? আমি কি করে জানবো? আমি তো আপনাকে বললাম যে আমি তাকে চিনিই না। আমি জানি ও কোন দুজনের কথা বলছিল। এই মহিলা গত 2 মাস ধরে বিরক্ত করছে।
মাঝে মধ্যেই এখানে এসে অকারণে ঝামেলা করতো। কোথায় তোমার ওনার্স? কোথায় ওরা? যার মাথার এখানে তিল আছে, বলো আমাকে কোথায় ওরা? আর তোমাদের ওই ডক্টর আনন্দ, জিজ্ঞেস করো ওনাকে মার্চের 20 তারিখ আমি এখানে অ্যাডমিট হয়েছিলাম কিনা। ম্যাম আবার এখানে এসে কেন নাটক করছেন? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি এখানে সেরকম কোনো নার্স কাজ করে না, আর না কোনো ডক্টর আনন্দ এখানে কাজ করেন। আপনার ডেলিভারি এখানে হয়নি, আমি আপনাকে কতবার বোঝাবো? তুমি বোঝাবে আমাকে? হ্যাঁ, তুমি আমাকে বোঝাবে? এই হসপিটালে আমার স্বামী 5 লাখ টাকা জমা করেছিল যাতে আমি এখানে অ্যাডমিট হতে পারি, আর তোমরা আমার থেকে আমার বাচ্চা চুরি করে নিলে, আর মৃত বাচ্চা আমাকে দেখিয়ে বলছো সরি। হ্যাঁ ম্যাম শান্ত হন, আপনি ছাড়ুন আমাকে, প্লিজ ছাড়ুন আমাকে। আমার সেদিনই সন্দেহ হয়েছিল যখন তোমাদের ডক্টর আমাকে খালি উইং দেখিয়ে বলেছিল এটাই এই হসপিটালের নতুন উইং। বলো আমার বাচ্চা। আরে কে ওনাকে নিয়ে যাও। সিস্টার তাহলে দয়া এই মহিলা মন্ত্রীকে মারতে চাননি, ডক্টর সুদীপ আর ওদেরকে মারতে চেয়েছিল, কারণ ওনার মনে হয়েছিল যে এরা ওনার বাচ্চা চুরি করেছে। স্যার, আমি ওনাকে অনেকবার বুঝিয়েছিলাম, আমি রেকর্ডস দেখিয়েছি, নার্সদের সাথে কথা বলিয়েছি, ডক্টরদেরও দেখিয়েছি, কিন্তু উনি বিশ্বাসই করছিলেন না। কোনো তো কারণ ছিল, না হলে এভাবে কেন বলবে? জানি না স্যার। স্যার, ওই মহিলা আর ওর স্বামী এই হসপিটালে কোনোদিনই আসেনি। যদি উনি এই হসপিটালে অ্যাডমিট হতেন তাহলে 5 লাখ টাকার খরচাই হতো না। আমাদের হসপিটালে সব চার্জেস সবকিছু বড্ড রিজনেবল সবার জন্যই। আচ্ছা, হসপিটালে নতুন উইংটা কোথায়? এরকম কোনো উইং নেই এখানে। গত 10 বছর ধরে এইটাই একটা বিল্ডিং। অদ্ভুত ব্যাপার, এতগুলো ভুল ধারণা একই ব্যক্তির কি করে হতে পারে? আমি একে অনেকবার বলেছিলাম যে যাও পুলিশ স্টেশনে কমপ্লেন লেখাও, কিন্তু ও বললো তুই থাক। এখন কি করে জানবো যে এই মহিলাটি এত বড় কাণ্ড করে বসবে? যদি এই মহিলা এখানে শুধুমাত্র বাচ্চার জন্য আসেন, তাহলে ওই দুজন কোথায় এটা কেন জিজ্ঞাসা করবে? এই দ্বিতীয় জনকে তাতে কি